আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আজকে কি পড়ব? আজকে আমরা পড়ব হাইড্রা। আজকে আমরা হাইড্রা শেষ করে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম, তোমরা যারা সালাম দিচ্ছ সবাই চলে আসো। আহ, তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো, প্রথম পরীক্ষাটা ভালো করেছো, ধন্যবাদ। একই রকমভাবে আজকে যে ক্লাসটা নেওয়া হচ্ছে এই ক্লাসের উপর নেক্সট দিন আমরা সকালবেলা লিংক দিয়ে দিব। লিংক আজকেই দিয়ে দিব। কখন এটা ওপেন হবে এটা তোমাদেরকে দেখাবে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমাদের এই ক্লাসটা ইউটিউবে রাতে আপলোড হবে, রাত 9টায়। সো যারা লাইভে আছো পার্টিসিপেট করো। আমরা শুরু করি, কথা আর না বাড়াই। শুধু আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে এতটুকু তোমরা জানাও কেউ। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। ওকে, এটা হচ্ছে আমাদের রুটিন। আমাদের আজকের পর ঘাসফড়িং আছে 20 তারিখ, সকাল 9টায় হবে। আজকেও 9টায় হওয়ার কথা ছিল, বাট আমি হঠাৎ বিজি হয়ে পড়ি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ক্লিয়ার? ওকে, তো প্রথম কথা, হাইড্রা 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 হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার। হাইড্রার পর্বের নাম আমরা সবাই জানি, নিডারিয়া পর্বের প্রাণী। এবং একই রকমভাবে তোমরা গত ক্লাসটা নেওয়ার পর প্রশ্ন করেছিলে যে ভাই এমসিকিউ পড়ানোর পর একটু যদি বইটা দাগিয়ে দিতেন। সো আমি একটু অবাক হলাম যে আমি তো সব কিছু পড়াই দিলাম, আবার বই দাগিয়ে দিব কেন? তার মানে তোমরা মেবি বুঝতে পারো না, আমি যতটুকু পড়িয়েছি রুই মাছের অতটুকু পড়লেই ইনশাল্লাহ হবে। তুমি আলাদা করে যদি বই, তুমি তো 2 বছর পড়ছো, যদি এক্সট্রা কিছু পড়তে চাও পড়তে পারো। কিন্তু আমি তো সব কিছুই সাজিয়ে গুছিয়ে এই স্লাইডেই দিয়ে দিচ্ছি। আবার বই দাগাবো, তাহলে আমি এটা করলাম কেন? সরাসরি বই দাগাই দিতে পারতাম তো। তাহলে তোমাকে তো আর সহজ করা হলো না, তাই না? ঠিক আছে। আচ্ছা, প্রথমে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে হাইড্রার কয়েকটা জিনিস একটু মাথায় রাখো। পৃথিবীতে আর বাংলাদেশ। সো হাইড্রার বেলায় পৃথিবীতে হচ্ছে 40টি প্রজাতি, বাংলাদেশে 3। ঘাসফড়িংয়ের বেলায় পৃথিবীতে 20,000, বাংলাদেশে হচ্ছে 20। তোমাদের শর্ট সিলেবাসে নাই, কিন্তু যারা মেডিকেল কোচিং করবা ভবিষ্যতে বা করছো, ইলেকট্রিক্সের বেলায় পৃথিবীতে হচ্ছে 60, বাংলাদেশে 3। আবার তোমরা অণুজীব চ্যাপ্টারে আছো, প্লাজমোডিয়ামের প্রজাতি আছে কয়টা? 60টা। বাট 4টা প্রজাতি রোগ সৃষ্টি করে, বাংলাদেশে না, রোগ সৃষ্টি করে 4টা। এই একই রকম তথ্যগুলো একসাথে পড়ো। তো আমাদের আজকে হচ্ছে হাইড্রা পড়া। এই হাইড্রার যে 3টা প্রজাতি একটু মাথায় রাখো। এই 3টা প্রজাতির সিকোয়েন্সটা মনে রাখো। ফুসকা ভাই ভালো, হাইড্রা ফুসকা, হাইড্রা ভাইরিডিস, হাইড্রা ভালগারিস। আমরা সবাই এই সিকোয়েন্সটা মনে থাকলে এদের কোর্সিকার সংখ্যা মনে থাকবে 6, 8, 10। ফুসকার কোর্সিকা 6টা, ভাইরিডিস 8টা, ভালগারিস 10টা। তাহলে এদের কোর্সিকা হচ্ছে 6, 8, 10। এবং আমরা যে ফুসকা খাই, এই ফুসকার রং বাদামি। আর বারবার মনে রাখো সবুজ ভাই, এই ভাইরিডিসের রং সবুজ, আর বর্ণহীন হচ্ছে এটা। সো এটাকে আবার হলদে বাদামি আছে, হলদে বাদামিও কোথাও বলা আছে, বা হালকা বাদামি বলা আছে। হলদে না, ঠিক হালকা বাদামি বলা আছে। এইগুলো থেকে কখনো এমসিকিউ বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষায় হয়নি। ঠিক আছে, 8-এর আগে 4 দিলে 10-এর আগে কত? 6 দিবা। এবং এই ভালগারিসটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুলভ, সহজলভ্য। এই যে আমি যা দেখালাম, আমি প্রশ্ন অ্যানালাইসিস করে এবছরের গুরুত্বপূর্ণ ক্যাডেট কলেজ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কলেজে আসলে ওই হলুদ বাদামি না হালকা বাদামি, আচ্ছা হালকা বা হলুদ বাদামি, এটা চেক করে নিও। ঠিক আছে, হলুদ হলে হলুদ বাদামি, ঠিক আছে, এটা একটু দেখো। তো তারপরে আমি শুরুতে এই ব্যাপারটা একটু লিখে ফেললাম। ওকে, তাহলে ফুসকা ভাই ভালো,
অথবা ফাহাদ ভাই ভালো, হ্যাঁ, বা ফাহাদ ভাই ভুল, ভুয়া, যা যা ইচ্ছা লিখতে পারো। সো ফুচকা ভাই ভালো, ফুচকাই মনে রাখো, ফুচকার কালার বাদামি, মিল আছে। ওকে, তো আসো, গঠন বিজ্ঞানী থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসছিল আর কি। হ্যাঁ, তো মনে রাখবা আতে আবিষ্কারক, আতে আব্রাহাম ট্রেমব্লে। আর দেখো এই যে হাইড্রা, এটা কিন্তু দ্বিপদ নামকরণের গণ। আমরা সবাই জানি দ্বিপদ নামকরণের জনককে লিনিয়াস। তাহলে হাইড্রা নামকরণ করে হচ্ছে লিনিয়াস। কেন? কারণ হাইড্রা একটা দ্বিপদ নামকরণ, হাইড্রা একটা দ্বিপদ নামকরণ। ওকে, তাহলে আবিষ্কারক আব্রাহাম, আর নামকরণ করে কে? যে দ্বিপদ নামকরণের জনক সেই। বুঝতে পেরেছো? এবং এই আব্রাহাম ট্রেমব্লে ইনি হাইড্রার যে পুনরুৎপত্তি আছে এটার কথা বলেছেন। তাহলে লিনিয়াস বাদে মোটামুটি বিজ্ঞানী হচ্ছে ট্রেমব্লে। আর এটা নিডারিয়া পর্বের দ্বিস্তরী অরীয় প্রতিসম, একটা হচ্ছে হাইড্রা, সাথে কিন্তু অষ্টম যে চ্যাপ্টার একাইনোডার্মাটা সেটাও আছে। তো যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এই যে পুনরুৎপত্তি, এই পুনরুৎপত্তির ইংলিশ হলো টটিপটেন্ট। তাহলে হাইড্রার যেহেতু পুনরুৎপত্তি ক্ষমতা আছে, সো এমসিকিউতে প্রশ্ন এসেছিল কোন প্রাণীর দেহে টটিপটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়? হাইড্রা। এবং এই টটিপটেন্ট প্রকৃতির কোষটার নাম আসলে একটু পরেই আমরা পড়বো ইন্টারস্টিশিয়াল কোষ, রাইট? ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, অযৌন আর যৌন জনন সবসময় মাথায় রাখবা, এই সময়টা এখানেই দিয়ে দিয়েছি, সামনে পড়া আছে। সবসময় মনে রাখবা অতে অযৌন জনন, অতে অনুকূল পরিবেশ। যেহেতু হাইড্রা পানিতে থাকে তাহলে শীতকাল তার জন্য প্রতিকূল, তাহলে শীতকালে যৌন জনন হবে, শীতকাল হেমন্তকালে যৌন জনন হবে। আর অনুকূল হচ্ছে গ্রীষ্মকাল বর্ষাকাল। সো মোটামুটি গ্রীষ্মকালটা মাথায় রাখো। তোমরা যখন নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য পড়বা, তোমরা জানো নিডারিয়ার দুইটা দশা আছে, মেডুসা এবং পলিপ। বাট মনে রাখো হাইড্রা হচ্ছে পলিপ। এই যে হাইড্রার যে পলিপ দশাটা প্রধান, এ কারণেই হাইড্রার বর্গের নাম হচ্ছে হাইড্রয়েডা। তাহলে হাইড্রার বর্গের নাম হাইড্রয়েডা কেন? কারণ এর পলিপ দশা প্রধান, এর পলিপ। তাহলে হাইড্রা হচ্ছে একটা পলিপ। ওকে, হাইড্রার স্বভাব তোমরা মনে রাখবা হাইড্রার স্বভাব মনে রাখবা সো মাংসাশী, মিঠা পানি, মুক্তজীবী, মুকুলোদ্গম। ম, ঠিক আছে? মাংসাশী, মিঠা পানি, মুক্তজীবী, মুকুলোদ্গম। সো হাইড্রার মুকুলোদ্গম এবং দ্বিবিভাজনের ফলে অযৌন জনন হয়। এবং এর মধ্যে এই মুকুলোদ্গমটাই হচ্ছে অন্যতম বা স্বাভাবিক অযৌন জনন। এবং যেহেতু এটাই অযৌন জনন, তাহলে এইটাই অনুকূল পরিবেশে হয়। তাহলে যদি বলে মুকুলোদ্গম কখন হয়, তাহলে উত্তর হবে গ্রীষ্মকালে। মানে মুকুল তৈরি হয় কখন? গ্রীষ্মকালে, কারণ এটাই হচ্ছে তার কি? অযৌন জনন। আচ্ছা, এখন মিঠা পানি তুমি পড়লা, মিঠা পানিটাই আবার স্বাদু পানি। তখন আবার ভাইবো না, জাল্লা স্বাদু পানিতে তো নাই, আছে, কি হয়ে গেল, তাই না? এরকম করো না। হাইড্রার শ্বসন এবং রেচন তন্ত্র নাই। হাইড্রার কি নাই বলো? হাইড্রার শ্বসন এবং রেচন তন্ত্র নাই। তাহলে হাইড্রার যেহেতু শ্বসন এবং রেচন তন্ত্র নাই, তাহলে হাইড্রা কি করে? হাইড্রা তার দেহ প্রাচীর দিয়ে শ্বসন রেচন সম্পন্ন করে। তাহলে হাইড্রা তার দেহ প্রাচীর দিয়ে শ্বসন রেচন সম্পন্ন করে। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়া। কারণ হাইড্রা হচ্ছে তুলনামূলক অনুন্নত, তাহলে এর শ্বসনতন্ত্র নাই, রেচনতন্ত্র নাই। এদেরই প্রথম স্নায়ুতন্ত্র। তাহলে হাইড্রার দেহে প্রথম দুইটা ব্যাপার ঘটছে। একটা হচ্ছে হাইড্রার দেহে প্রথম স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে। যেহেতু হাইড্রার দেহে প্রথম স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে, তাহলে এটা একটা দুর্বল স্নায়ুতন্ত্র, যেখানে সিনাপস নাই, অনেক কিছুই নাই। এবং হাইড্রার দেহেই প্রথম শ্রম বন্টন তৈরি হয়েছে। শ্রম বন্টন নিয়ে আমরা একটু আলোচনা করব শেষে, যদিও এখান থেকে খুব একটা প্রশ্ন আসে নাই। সো হাইড্রার নামকরণ করা হয়েছে বহু মস্তক বিশিষ্ট। তো বহু মস্তক বিশিষ্ট মানে কয়টা মাথা? 9 মাথা। 9 মাথা বিশিষ্ট একটা গ্রিক দেবতার নামে হাইড্রার নামকরণ করা হয়েছে। এবং এই দেবতাকে বধ করছে কে? লিনিয়াস। বধ করছে হারকিউলিস। জেনে রাখা ভালো। আবারও বলছি, যেগুলো আমি লিখে দিচ্ছি এক্সট্রা, এগুলো আসে নাই কখনো। আর যে লাইনগুলো আছে এগুলো বিগত বছর কলেজ বোর্ড কোথাও না কোথাও আসছে। আমি এক্সট্রা আরও লিখে দিচ্ছি, তাহলে আর কিচ্ছু হবে না। হাইড্রার বৈশিষ্ট্যে এক জায়গায় ছিল তীব্র স্রোত বিশিষ্ট পানিতে বেশি থাকে, কিন্তু এটা মিথ্যা ছিল। তার মানে আমরা মনে রাখবো হাইড্রা তীব্র স্রোত বিশিষ্ট পানিতে বেশি থাকে না, কারণ তীব্র স্রোত সমুদ্রে হয়, লোনা পানিতে হয়। হাইড্রা থাকে মিঠা পানিতে। সো স্বভাব ওকে, নেক্সট আসো। হাইড্রার এপিডার্মিসের কোষ যদি বলে কয়টা, তাহলে 7 ধরনের। এই 7 ধরনের নাম মনে রাখতেও পারো, নাও পারো,
কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে দুইটা নাই, সেই দুইটা মনে রাখতে হবে। তাহলে এইটা তুমি যেভাবে মনে রাখছো, আমরা মনে রাখছিলাম নিজ পয়সায় সংগ্রহী, প্রথম অক্ষরগুলো মনে রাখছিলাম নিজ পয়সায় সংগ্রহী। তো এই যে যতগুলো কোষ আছে এদের মধ্যে ইন্ট্রাস্টিশিয়াল কোষের মধ্যে একটা ক্ষমতা আছে যে সে এখানকার যে কোনো কোষে পরিণত হইতে পারে। তাহলে সকল কোষে পরিণত হওয়ার ক্ষমতা এর মধ্যে রিজার্ভ আছে, তাই এটাকে রিজার্ভ বা সংরক্ষিত কোষ বলে। এবং এটাই হলো হাইড্রার টটিপোটেন্ট কোষ, এটাই হলো হাইড্রার টটিপোটেন্ট কোষ, এটাই হলো হাইড্রার টটিপোটেন্ট কোষ, যার কারণে হাইড্রার পুনরুৎপত্তি আছে। তাহলে যখনই তুমি দেখবা হাইড্রার যে কোনো কোষ তৈরি করছে কে, হ্যাঁ যে কোনো কোষ তৈরি করছে কে, উত্তর দিবা ইন্ট্রাস্টিশিয়াল বা রিজার্ভ বা যেটা আসবে সেটা। তাহলে এইটার একটা ট্রিক আছে, প্রথম অক্ষরগুলো নিজ পয়সায় সংগ্রহী, আমি আর লিখছি না। এখন আমি যদি একটু এখানে যাই, গ্যাস্ট্রোডার্মিসের কোষ হচ্ছে 5 ধরনের, এবং এই 5 ধরনের মধ্যে দুইটা নাই। দেখো একটু আগে আমরা একটা জিনিস পড়ছিলাম, নিজ পয়সায় সংগ্রহী, তার মানে এই 5টা ওদের আছে, নিচের 5টা। তাহলে নাই কোনটা? নিজ। তাহলে মনে রাখবেন নিজ নাই। তাহলে গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততক, এপিডার্মিস মানে বহিতক। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে দুইটা জিনিস নাই, নিজ নাই, খুব আসবে, নিউরোসাইট নাই, জননকোষ নাই, নিউরোসাইট নাই, জননকোষ নাই, নিউরোসাইট নাই, জননকোষ নাই, নিউরোসাইট নাই, জননকোষ নাই। ওকে, আচ্ছা এখন গ্যাস্ট্রোডার্মিসে নিউরোসাইট নাই, জননকোষ নাই। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে এমন কি কিছু স্পেশাল কোষ আছে যেটা এপিডার্মিসে নাই? অবশ্যই। দেখো গ্যাস্ট্রো মানে কি ভাইয়া, এইটা যদি হয় হাইড্রার এটা মেসোগ্লিয়া, তাহলে এইগুলো হচ্ছে এপিডার্মিসের কোষ। আর মনে করো এটা গ্যাস্ট্রোডার্মিসের কোষ। কেন এই কোষগুলোকে গ্যাস্ট্রো বলা হয়, কেন এই কোষগুলোকে গ্যাস্ট্রোডার্মিস বলা হয়? কারণ হাইড্রা যদি কোনো কিছু খায়, খাবারটা এখানে থাকবে, আর এই কোষগুলো দিয়েই খাবার পরিপাক হবে। সো রিমেম্বার, যেহেতু পরিপাক হবে, পাকস্থলীর মতো কাজ করছে, তাই সেটা কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের কোষ। এবং যেহেতু এই কোষগুলো পরিপাক পুষ্টির কাজে নিয়োজিত, তাই এই পেশি আবরণী কোষের অপর নাম, গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষের অপর নাম হলো পুষ্টিকোষ। তাহলে দেখো পেশি আবরণী কোষ কিন্তু এপিডার্মিসেও আছে, কিন্তু এপিডার্মিসের পেশি আবরণী কোষ কিন্তু পুষ্টির কাজে ব্যবহৃত হয় না। তাহলে পুষ্টিকোষ যদি বলে এইটা শুধুমাত্র গ্যাস্ট্রোডার্মিসে আছে। তাহলে প্রশ্ন আসতে পারে শুধুমাত্র এপিডার্মিসে আছে কোনটা? তাহলে এই যে নিজ তো এখানে নাই, তাহলে শুধুমাত্র এপিডার্মিসে আছে নিডোসাইট জননকোষ, নিডোসাইট না বলে নিডোব্লাস্টও বলতে পারে। তাহলে এখন বলো তো শুধুমাত্র গ্যাস্ট্রোডার্মিসে আছে, অর্থাৎ এপিডার্মিসে নাই কি? উত্তর হলো পুষ্টিকোষ। আরো দুইটা কোষ আছে, কারা জানো? এই যে পুষ্টিকোষ আবার দুই ধরনের, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, আর একটা হলো ক্ষণপদীয় কোষ। তাহলে খেয়াল করো, গ্যাস্ট্রোডার্মিসে নাই হলো নিজ, আর এপিডার্মিসে নাই হলো পুষ্টিকোষ আবার দুই ধরনের। যে পুষ্টিকোষে ফ্লাজেলা আছে তারা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। এরা কি করে? পানির একটা স্রোত তৈরি করে, ভেতরে পানির একটা স্রোত তৈরি করে, বুঝতে পেরেছো? আর যে কোষের মধ্যে কি আছে? ক্ষণপদ আছে। এই ক্ষণপদের সাহায্যে এখানকার খাবারগুলো ভেতরে ঢুকবে, তাদেরকে বলে ক্ষণপদীয় কোষ। তাহলে ক্ষণপদীয় কোষ খাবার ভেতরে ঢোকায়, কোষের ভেতর ঢোকায়। তাহলে ক্ষণপদীয় কোষ এর কাজ কি? ক্ষণপদীয় কোষের কাজ হলো কোষের ভেতরে পরিপাকে হেল্প করে, অন্তঃকোষীয় পরিপাক। ক্ষণপদীয় কোষের কাজ হলো অন্তঃকোষীয় পরিপাকে ভূমিকা রাখা। আর ফ্লাজেলীয় কোষ কিন্তু এইখানে খাবারকে নাড়াচ্ছে, তো খাবার যখন এখানে পরিপাক হবে, এটার নাম সিলেন্টেরন। পরীক্ষা আসবে সিলেন্টেরন কার থাকে? তাহলে দেখো এটার নাম সিলেন্টেরন। সিল মানে গহ্বর, আর অন্তরো, সো এটা হচ্ছে অন্ত্র। তাহলে সিলেন্টেরন হাইড্রার থাকে, এই গহ্বরটা অন্ত্রের মতো কাজ করে। তাহলে এখানে যে পরিপাক হবে সেটা কোষের বাইরে হচ্ছে, তাই এটা বহিঃকোষীয় পরিপাক। আর ফ্লাজেলা কিন্তু এখানেই কাজ করে, তাহলে ফ্লাজেলীয় কোষ বহিঃকোষীয় পরিপাকে কাজ করে। বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে শুধুমাত্র গ্যাস্ট্রোডার্মিসে পাওয়া যায় পুষ্টিকোষ, সেটা আবার দুই ধরনের, ফ্লাজেলীয়, ক্ষণপদীয়। আর শুধুমাত্র এপিডার্মিসে পাওয়া যায় নিউরোসাইট, জননকোষ। তাহলে ওইটা শুধুমাত্র ওখানে পাওয়া যায়, তাহলে এখানে নাই। আবার পুষ্টিকোষ এখানে পাওয়া যায়, ওখানে নাই। এটাই বারবার পরীক্ষায় আসবে ভাইয়া, ঠিক আছে,
এবার আসো, আরেকটা জিনিস মনে রাখতে পারো, গ্যাস্ট্রোডার্মিসের যে গ্রন্থিকোষ, গ্যাস্ট্রোডার্মিসের যে গ্রন্থিকোষ, এই গ্রন্থিকোষটাই কিন্তু পরিপাক করবে। তাহলে গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ কিন্তু পরিপাক করবে, এই পরিপাক করবে। এবং এই গ্রন্থিকোষ কিন্তু দুই ধরনের, পরিপাকের জন্য তারা এনজাইম ক্ষরণ করবে, পরিপাকের জন্য তারা মিউকাস ক্ষরণ করবে। এবং খেয়াল করো তো, এই গ্রন্থিকোষ কোন পরিপাকে হেল্প করবে, বহিঃকোষীয় না অন্তঃকোষীয়? সরি, এই গ্রন্থিকোষ, একটু কমেন্ট করো, তোমাদের একটু কথা বলি, গ্রন্থিকোষ কোন পরিপাকে হেল্প করবে, বহিঃকোষীয় না অন্তঃকোষীয়? একটু কমেন্ট করো। এই কি অবস্থা তোমাদের? হ্যাঁ, কমেন্টের বন্যা বয়ে দিচ্ছ, কি হচ্ছে? বউ শাশুড়ি এসব কি? আমি বহুত আগে থেকেই সর্বনাশ। এই তোমরা জানো গ্রন্থিকোষ কোন পরিপাকে ভূমিকা রাখবে, জানো? করে এমডি আলম অন্তঃকোষীয়। নেক্সট, আর কেউ? তোমরা ঝগড়াই করো। অন্ত, আনিকা, প্রিয়া। সো উত্তর হচ্ছে বহিঃকোষীয়। কারণ দেখো, এইটা যদি একটা কোষ হয়, যখন খাবার সিলেন্টেরনে আসবে, ভাইয়া সিলেন্টেরনে কিন্তু বহিঃকোষীয় পরিপাক হয়। সিলেন্টেরনে যে পরিপাক, সেটা কি পরিপাক? বহিঃকোষীয় পরিপাক। সিলেন্টেরনের খাবার পরিপাকটা কি? বহিঃকোষীয় পরিপাক। খাবার সিলেন্টেরনে আসলে মনে করো এটা গ্রন্থিকোষ, সে এনজাইম ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। তাহলে গ্রন্থিকোষের এনজাইম মিউকাস সিলেন্টেরনে খাবারটা পরিপাক করবে, তার মানে তারা বহিঃকোষীয় পরিপাকে হেল্প করে। সো বাস খেয়ে গেছো। তাহলে এটা কোন পরিপাক রে ভাই? এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাকে হেল্প করে। চলে আসি নেক্সট। ওকে, তাহলে আমরা এইখানে ছিলাম। এই যে এপিডার্মিসের কোষগুলোর কি করলাম, নামগুলো পড়লাম। এখন কি কি প্রশ্ন এখান থেকে আসছিল সেটা দেখো। প্রথম প্রশ্ন, কোন কোষে পেশি প্রবর্ধক দেখা যায়? সো যারা একদম গাধা তারা এটা পারবে না, বলেই তো দিয়েছে পেশি আছে, তাহলে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। আচ্ছা, এটা বাদ, এটা চলন টপিকে পড়বো, মানে সামনে আছে, রিপিট হয়েছে। শুধু এপিডার্মিসেই দেখা যায় কে? নিজ, নিউরোসাইট এবং জনন কোষ। এবং দেখো গ্রন্থি কোষের কাজ। আচ্ছা, এই জায়গায় তোমরা কিন্তু খুব পেঁচাও, গ্রন্থি কোষ কিন্তু এপিডার্মিসেও আছে, গ্যাস্ট্রোডার্মিসেও আছে। গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ পরিপাক করে, বহিঃকোষীয় পরিপাক। কিন্তু এপিডার্মিসের গ্রন্থি কোষ, সে থাকে হাইডার মুখে আর পায়ে। যেহেতু সে হাইডার মুখে থাকে, খাবার গলাধকরণ করে। যেহেতু হাইডার পায়ে থাকে, সো পা দিয়ে কি করে? পা দিয়ে চলন করে, সাথে বুদবুদ সৃষ্টি করে ভাসে। সো কোটি % ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম বাচ্চা ভুল করে, গ্রন্থি দেখলেই ভাবে এরা এনজাইম ক্ষরণ করবে, পরিপাক করবে। ইয়েস, কিন্তু বহিঃকোষের, বহিতকের গ্রন্থিকোষ সে তো আর পরিপাক করবে না, কারণ সে তো হাইডার বাইরের দিকে। তাহলে বহিতকের গ্রন্থিকোষ থাকে মুখে আর পায়ে। মুখে থাকে তাই খাদ্য গিলে, এবং পায়ে থাকায় পা দিয়ে চলে। হাইডা কোথায় চলে? পানিতে। তো একটা চলন হচ্ছে ভাষা, আর একটা চলন হচ্ছে গ্লাইডিং চলন। ভাসতে গেলে বুদবুদ তৈরি হয়। এই প্রশ্নটা আবার আসছে, কোন কোষ বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে? এই প্রশ্নটা দুই ভাবে আসছে। কোন কোষ বুদবুদ সৃষ্টি করে? গ্রন্থিকোষ। কোন কোষ ভাসতে সাহায্য করে? গ্রন্থিকোষ। অনেকবার আসছে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। মিউকাস কি? সেজুতি। যদি সেকেন্ড ইয়ারে পরে, মানে সামনে 25 ব্যাচ হয় আর বলে এখন মিউকাস কি, তাহলে আমি আসলে হতাশ। মিউকাস হচ্ছে পিচ্ছিল কারক কোনো পদার্থ। আচ্ছা, টটিপটেন্সি কোষ কোনটা বলেছি? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ বলেছি। ইন্টারস্টিশিয়াল কোষ কি করে? কোষের যে কোনো কোষে রূপান্তরিত হয়। এই ব্যাপারটাকে কি বলে? এটাও পরীক্ষা আসছে। অপশন ছিল টটিপটেন্সি, পপিপটেন্সি, পটিপটেন্সি, হাগাপটেন্সি, মাল্টিপটেন্সি, এরকম ছিল অপশনে। আচ্ছা, তাহলে মুকুল এবং পুনরুৎপত্তিতে অংশ নেয় কে? মুকুল বানায় কে? কোনো কিছু বানাতে গেলে ইন্টারস্টিশিয়াল কোষ। পুনরুৎপত্তি করে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। আজীবন মাথায় রাখবা, কিছু বানালেই ইন্টারস্টিশিয়াল কোষ। যে কোনো কোষে পরিণত হয় কে? ইন্টারস্টিশিয়াল কোষ। শুক্রাণু বানায় কে? ইন্টারস্টিশিয়াল কোষ। যে শুক্রাণু বানায় তাহলে যৌন জননে অংশ নেয় কে? ইন্টারস্টিশিয়াল কোষ। মুকুল বানায় তাহলে অযৌন জননে অংশ নেয় কে? ইন্টারস্টিশিয়াল কোষ। মামা যে কোষই বলুক না কেন, ইন্টারস্টিশিয়াল কোষ। তোমরা বাস খাবা কোথায়? প্রশ্নটা বাস দিতাম, এখনই বলে দিই, আমি বলে দিই। প্রশ্ন হবে, কোন অঙ্গ অযৌন জননে অংশ নেয়? অঙ্গ বললে মুকুল, কিন্তু কোন কোষ?
তখন আবার ইন্টারস্টিশিয়াল কোষ, কারণ মুকুল বানায় কে? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ভাষা বুঝতে হবে, অঙ্গ বলছে না কোষ বলছে। তাহলে কোন কোষের কারণে হাইড্রাকে অমর বলা হয়? হয় ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, এবার একটা কথা বলছে, গ্রন্থি কোষ কই পাওয়া যায়? এপিডার্মিসেও পাওয়া যায়, গ্যাস্ট্রোডার্মিস অন্ততকেও পাওয়া যায়। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রোডার্মিসের কোষের বেলায় পরিপাকে অংশ নেয় কোন কোষ? এই যে পরিপাকে অংশ নেয় ফ্লাজেলীয় ক্ষণপদীয় কোষ, এটাকে বলে পুষ্টি কোষ আর গ্রন্থি কোষ। তাহলে মনে রাখবা, পরিপাকে অংশ নেয় মোট 3টা কোষ, পুষ্টি কোষের মধ্যে 2টা আর গ্রন্থি কোষ। এই গ্রন্থির মধ্যে আবার যারা আছে মিউকাস ক্ষরণকারী, এনজাইম ক্ষরণকারী, মিউকাস ক্ষরণকারী, এনজাইম ক্ষরণকারী। ওকে, তাহলে গ্যাস্ট্রোডার্মিসে কি কি কোষ নাই? ওই যে নিজ নাই, নিডোসাইট আর জনন কোষ নাই। কোন কোষ পানি স্রোত সৃষ্টি করে? একটু আগে বলছি, পানি স্রোত সৃষ্টি করে কে? ফ্লাজেলাযুক্ত কোষ। গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ পাওয়া যায়? 5। আর গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষের কাজ কি? এই যে বাঁশ খাইছো তোমরা অনেকেই, বহিঃকোষীয় পরিপাকে অংশ নেওয়া। বুঝতে পারছো? অনেকেই ভুল করে এই কারণেই, কারণ পরিপাক তো ভেতরে হয় ভাবে অন্তঃকোষীয়, কিন্তু ভাই কোষের তো বাইরে হচ্ছে সিলেন্টেরনে, তাই না? আচ্ছা, এবার আসো নিডোসাইটের অংশ। নিডোসাইটের অংশ প্রথম অক্ষরগুলো পড়বা, অনি আনে পোলাও, ভুল করবা না, অনি আনে পোলাও। অনি কি আনে? পোলাও। কেন আমি এটা ট্রিক দিলাম? কারণ দেখা গেল পরীক্ষা আসলো নিডোসাইটের অংশ হলো বার্ব, কিন্তু বার্ব কিন্তু নিডোসাইটের অংশ না, বার্ব হচ্ছে নেমাটোসিস্টের অংশ। নিডোসাইটের মেইন অংশ হচ্ছে নেমাটোসিস্ট, তার আবার অংশ হচ্ছে ওগুলো। তাহলে অনি আনে পোলাও কোনটি অংশ কোনটি অংশ নয়, এটাও একবার পরীক্ষায় আসছিল। এর মধ্যে ল্যাসো হচ্ছে একটি এবং এটা হচ্ছে প্যাচানো। এর মধ্যে নিডোসিল এবং অপারকুলাম এই দুটা হলো রূপান্তরিত সিলিয়াম। অপারকুলাম আলাদা করে ঢাকনা, নিডোসিল আলাদা করে বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। এইটুকু কথা এক্সট্রা পড়লেই হয়ে যাবে। আর নেমাটোসিস নিয়ে আমরা সামনে পড়ব। 1,000,000% ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে একদমই ভয় পাইও না। এখানে দিই, এই নেমাটোসিস থেকে এমসিকিউ আসবেই, ছবি দিবে, তো তোমরা নামের সাথেই মিল করে পড়বা। একটা কথা মনে রাখবা, যার নাম পেনিট্রেন্ট, এর আরেকটা বানান হলো স্টিনোটিল। মনে রাখবা, পথে পেনিট্রেন্ট এই মামা প্রবেশ করায়। কি প্রবেশ করায়? বিষ প্রবেশ করায়। তাহলে তার মধ্যে কি আছে? বিষ। তাহলে এই সবগুলো নেমাটোসিস শিকার ধরে। এর মধ্যে যে বিষ ঢুকায় দেয় সেই হচ্ছে বস, যে বিষ ঢুকাবে সেই কি বস। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম, আদর্শ বা জটিল নেমাটোসিস্ট। যেহেতু এ বস, এর মধ্যে এক্সট্রা কিছু ফিচার থাকে। কি কি ফিচার থাকে? 3 সারি বারবিউল, 3টা বার্ব, এই ফিচারগুলো আর কারো নাই। এবং এই নেমাটোসিস্টেরই সূত্রক তো উন্মুক্ত। কি রে ভাই, কি যে আঁকলাম। এই নেমাটোসিস্টেরই কি সূত্রক উন্মুক্ত। এই যে এখানে বিষ আছে, এখানে বারবিউল আছে, আর আঁকলাম না, সূত্রকটা হচ্ছে উন্মুক্ত। তাহলে খেয়াল করো, ভলভেন্ট, তুমি কাজ পড়বে এভাবে। তাহলে আবার বলছি, বলো, পথে পেনিট্রেন্ট, পথে প্রবেশ করে। কি প্রবেশ করে? বিষ প্রবেশ করে। তাহলে বিষ আছে কার? এর। বিষ প্রবেশ করে, তাহলে বিষ প্রবেশ করলেই তো ওর সর্বনাশ। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বস, আদর্শ, জটিল। তাহলে এর কিছু এক্সট্রা ফিচার আছে। তাহলে যখনই কোনো ছবিতে এরকম কাটা দেখবা, কাটাটা আমি একটু আলাদা ছবি দিয়ে আঁকি, এই যে বার্ব দেখবা, ছোট ছোট বারবিউল দেখবা, তাহলে চোখ বন্ধ করে তুমি বুঝবা এটা পেনিট্রেন্ট, এটা আর কারো নাই। আর ভলভেন্টের কাজ মনে রাখবা, ভলভেন্ট সে কি করে? ভলতে মনে রাখবা, ভালোবেসে জড়িয়ে ধরে বা ভালোবেসে আঁকড়ে ধরে, ভালোবেসে জড়িয়ে ধরে, ভালোবেসে পেঁচিয়ে ধরে, ভালোবেসে আঁকড়ে ধরে। তাহলে এই মামা একমাত্র ভালোবেসে যেহেতু পেঁচিয়ে ধরে, তাহলে এই মামার সূত্রক হচ্ছে পেঁচানো। এই মামার সূত্রক কিরকম? পেঁচানো। তাহলে সূত্রকের শীর্ষদেশ বদ্ধ, সূত্রকটা কেমন? পেঁচানো। তাহলে দেখো, 3টা নেমাটোসিস্টের সূত্রকই কিন্তু উন্মুক্ত, শুধু একজনের সূত্রক পেঁচানো, যে ভালোবেসে পেঁচিয়ে ধরে, সূত্রক পেঁচানো। এই দুইটার মধ্যে মেইন কাহিনী কি? এই দুইটার মধ্যে মেইন কাহিনী হচ্ছে এর সূত্রকে কাটা আছে, আর এর সূত্রকে কাটা নাই। যেহেতু এর কাটা আছে, হলো মানে সম্পূর্ণ সুতায় কাটা আছে, আর এ মানে কি? নাই। মনে রাখবে এভাবে, এর নাম হলো স্ট্রেপ্টো মানে 6টা, এর নামেও 6টা।
তাহলে এই 6টার এখানে র ফালা আছে, মানে এর কাটা আছে। এটা স্ট্রেপ আর এটা হচ্ছে স্টেরিওলিন। সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে এইটা, সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে এইটা। যদিও আলিম স্যারে বলা আছে এটা ক্ষুদ্র, মনে রাখবা ওইটা সবচেয়ে ক্ষুদ্র, আর যেটা সবচেয়ে বস সেটাই তো হলো বৃহত্তম। এই জিনিসটা কিন্তু তোমার লাগবেই। হাইড্রা থেকে একটা প্রশ্ন তুমি যদি কমন পেতে চাও তাহলে এটাই। এবার আসো, তাহলে কি কি প্রশ্ন আসছিল হিপনোডেক্সিন থেকে। তাহলে দেখো, ভলভেন্টের শীর্ষদেশ বন্ধ, সূত্রটি পেঁচানো স্ক্রুর মতো। স্ট্রিং মানে সুতা, তাহলে স্ট্রিং এর অগ্রভাগ খোলা থাকে কার কার, তাহলে স্ট্রিং এর অগ্রভাগ খোলা থাকে পেনিট্রেন্ট আর ওই যে স্ট্রেপটোলিন আর স্টেরিওলিন, এই তিনটার। কোন ধরনের নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিন থাকে পেনিট্রেন্ট বা স্টিনোটিল। স্টিনোটিল, স্টিনোটিল, পেনিট্রেন্টের অপর নাম কি স্টিনোটিল। হিপনোটক্সিনের উপাদান কি, ফেনল এবং আমিষ। আমিষ মানে কি, প্রোটিন। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ফেনল কোথায় পাওয়া যায়, উত্তর হবে ফেনল পাওয়া যায় পেনিট্রেন্ট বা স্টিনোটিলে। আকারে সবচেয়ে ক্ষুদ্র কি, স্টেরিওলিন। স্টেরিওলিন। সবচেয়ে বড় কে, পেনিট্রেন্ট। শিকারকে জড়িয়ে ধরে কে, জড়িয়ে ধরে ভালোবেসে। এই যে কোন নেমাটোসিস্টে ফেনল থাকে, ফেনল থাকে, তাহলে কি, পেনিট্রেন্ট। এই যে পেনিট্রেন্ট মানে স্টিনোটিল, এর বৈশিষ্ট্য কি, এই যে এখানে স্পেশাল ফিচার থাকে, বারবিউল সাথে কিন্তু দেখো বিষ থাকে। আর নেমাটোসিস ব্যাটারি কি থাকে, নেমাটোসিস দিয়ে যেহেতু মারামারি করবে, তাহলে এটা অবশ্যই বাইরে থাকবে। তাহলে এটা বহিঃপ্রাচীরে থাকে, কোষিকার বহিঃপ্রাচীরে থাকে। তাহলে বারবিউল যুক্ত নেমাটোসিস কোনটা বলো, পেনিট্রেন্ট। এটা হচ্ছে স্পেশাল ফিচার, আর কারো নাই। চাবুকের ন্যায় কাঁটাযুক্ত, তাহলে কার সুতায় কাটা আছে, কার সুতায় কাটা আছে, স্ট্রেপটোলিন। স্ট্রেপটোলিনের কাটা আছে, স্ট্রেপ, এই যে রফালা কাটা আছে। নিডারিয়া পর্বে কত ধরনের নেমাটোসিস, মনে রাখবা 2, 3, 4, এই 23 ধরনের হলো নিডারিয়া, 23 ধরনের হলো নিডারিয়া, 4 ধরনের হলো হাইড্রা। তাহলে 23 ধরনের নিডারিয়া, 4 ধরনের হলো কি, হাইড্রা। তাহলে হিপনোটক্সিন থাকে কোথায়, হিপনোটক্সিন থাকে নেমাটোসিস্টে, কিন্তু এখানে বলছে কোন কোষে, কোষ বললে কিন্তু হবে নিউরোসাইট। তাহলে পরীক্ষায় আসছে হিপনোটক্সিন কোন কোষে থাকে, অপশনে নেমাটোসিস্ট আছে, উত্তর হবে নিউরোসাইট। কারণ নেমাটোসিস্ট কোষ না, এই যে বাসটা একটা খেয়ে গেলা, এই যে বাসটা একটা খেয়ে গেলা। এই বুঝতে পারছো, আমি কিন্তু অনেক ফাস্ট বলছি, কারণ আমি জানি হাইড্রা তুমি অনেকবার পড়ছো। আমি আমার মতো করে ব্যাপারগুলো ক্লিয়ার করছি, ধরতে তো পারছো নাকি, না পারলে পরে স্পিড কমায় দিয়ে দেখো, অন্য ক্লাসে স্পিড বাড়ায় দিয়ে দেখো, আমারটা কমায় দিয়ে দেখো। আই থিঙ্ক ধরতে পারছো, একটু জানাও, আওয়াজ দাও কি অবস্থা তোমাদের। এবার আসে হাইড্রার চলন। সব সময় একটা কথা মাথায় রাখবা, সেটা হলো লতে লম্বা, লতে লুপিং, শতে সাধারণ, শতে সমারসল্টিং। তাহলে সব সময় মনে রাখবা সাধারণ ও দ্রুত চলন, সাধারণ ও দ্রুত চলন, সাধারণ ও দ্রুত চলন সমারসল্টিং, লম্বা দূরত্বের জন্য লুপিং। যদি বলে সবচেয়ে ধীর গতির চলন, গ্লাইডিং। সবচেয়ে ধীর গতির চলন গ্লাইডিং। আর যদি বলে দেহের ভার কর্ষিকার উপর দিয়ে চলন, তাহলে এটা হচ্ছে হাঁটা। কারণ যখন কর্ষিকা দিয়ে চলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হাঁটা। এবং কর্ষিকা দিয়ে চললে মুখটা নিচের দিকে থাকে, তাই এটাকে আমরা বলি নতমুখী চলন। এবং এই লুপিং চলন সমারসল্টিং এর বৈশিষ্ট্যের জন্য এই পার্থক্যটা তোমরা পড়ে ফেলবা। এই যে আমি বললাম সমারসল্টিং সাধারণ এবং দ্রুত, তাহলে সমারসল্টিং সাধারণ হলে এটা হলো বিশেষ চলন, ওইটা দ্রুত হলে এটি ধীর গতির চলন। বাট যদি বলে সবচেয়ে ধীর গতির চলন, সবচেয়ে ধীর, তাহলে কিন্তু হবে গ্লাইডিং, তাহলে কিন্তু হবে গ্লাইডিং। ঠিক আছে, আচ্ছা। লুপিং এর তোমরা ছবি চিনো, এই যে হাত দিয়ে যদি দেখাই, এইটা হচ্ছে লুপিং। এই তাহলে লুপিং এ কি হয়, পাদচাকতি কখনো মাটির উপরে আসে না, পাদচাকতি সবসময় নিচেই থাকে। লুপিং এ কখনো কর্ষিকার উপর দিয়ে ভর দিয়ে দাঁড়াবে না, জাস্ট এরকম এরকম। সমারসল্টিং এ কি হয়, সমারসল্টিং এ কি হয়, কর্ষিকার উপর ভর দিয়ে এভাবে হয়ে আবার ওপাশে যায়, এটা ডিগ বাজি দেয়, রাইট। ওকে, লুপিং এ দেখো, লুপিং এ মানে এরকম, তাহলে কর্ষিকা সবসময় গতিপথের দিকে হয়। এ দেখো, এটা একটা লুপিং, তাহলে লুপিং এ একটা লুপ। কিন্তু সমারসল্টিং এ কি, এটা একটা লুপ, এটা একটা লুপ, সমারসল্টিং এ দুইটা লুপ। তাহলে লুপিং এ যেহেতু একটা লুপ, এটা যদি হাইড্রার দৈর্ঘ্য হয় আমার হাতটা, লুপিং করলে কি অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে লুপিং এ অর্ধেক দূরত্ব অতিক্রম করে, কিন্তু ওখানে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। এই যে আমি বললাম লতে লুপিং, লতে লম্বা পথ, এই লম্বা পথ মানেই হলো দীর্ঘ পথ, লম্বা পথ মানে কি, দীর্ঘ পথ। তো এই পার্থক্যটা কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সাথে ছবি আঁকা লাগবে।
এবার আসো মেসোগ্লিয়ার বৈশিষ্ট্য, এটা কিন্তু ক এবং ক্ষয়ে আসবে, অনুধাবনমূলকে এবং জ্ঞানমূলকে। সো মেসোগ্লিয়া কি আমরা সবাই জানি, হাইডার দ্বিস্তরী, বাইরে এপিডার্মিস, ভেতরে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে মাঝখানে মেসোগ্লিয়া, সেটা কেন স্তর না? কারণ সেটা কোনো কোষ না, অকোষীয়, জাস্ট নাকের ঝোলের মতো, নাকের ঝোলের মতো বর্ণহীন, থকথকে জেলির ন্যায় আঠালো এবং একটা স্থিতিস্থাপক। এ কারণে হাইডা সংকোচন প্রসারণ করতে পারে। সাথে এখানে একটা কোষ থাকে যার কোনো আকার আকৃতি নাই, অ্যামিবোসাইড কোষ, এবং এখানে প্রোটিন এবং শর্করা থাকে। সো এই কোলাজেন প্রোটিন আর এই যে হেপারান সালফেট, এটা স্টার চিহ্ন দেয়, এটা মনে রাখো। সো মেসোগ্লিয়া পড়বা ভালো করে। এবার আসো হাইডার পরিপাক। অলরেডি হাইডার পরিপাক নিয়ে আমরা কিন্তু অনেক কথা বলে ফেলছি। তাহলে কোন কোষ পরিপাকে অংশ নেয়? তাহলে পরিপাকে অংশ নেয় কোন কোষ? অলরেডি পড়াইছি, গ্রন্থি কোষ, ফ্লাজেলাযুক্ত কোষ, ক্ষণপদীয় কোষ মানে পুষ্টি কোষ, সেটা আর লিখছি না। আচ্ছা, এইটা একটা জিনিস দেখো, আন্তঃকোষীয় পরিপাক ঘটে কোথায়? দেখো এই কথাটা কিন্তু আন্ত মানে কিন্তু বহিঃকোষীয় পরিপাক। তো বহিঃকোষীয় পরিপাক ঘটে আসলে সিলেন্টেরনে, এবং কোন কোষ দিয়ে? এই যে গ্রন্থি কোষ দিয়ে, গ্রন্থি কোষ দিয়ে। তাহলে আন্তঃকোষীয় পরিপাক মানে কি? বহিঃকোষীয় পরিপাক। আন্তঃকোষীয় পরিপাক মানে কি? এই যে এখানে ঘটে। তাহলে এটা মনে করো গ্রন্থি কোষ, তাহলে তার এনজাইম দিয়ে এই পরিপাকটা ঘটে। তাহলে মানে কিন্তু বহিঃকোষীয় পরিপাক, মনে রাখো। আচ্ছা, এবার একটা ছোট্ট ব্যাপার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে মনে করো একটু ভেঙে দেই, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ। তো হাইড্রার কি হয়? হাইড্রা যখন প্রোটিন জাতীয় খাবার খায়, প্রোটিন, এই প্রোটিনটা সিলেন্টেরনে কি হয়? পলিপেপটাইড হয়। সিলেন্টেরনে কি হয়? পলিপেপটাইড হয়। সেটা কোষের ভেতর গিয়ে খাদ্য গহ্বরের মধ্যে অ্যামিনো অ্যাসিড হয়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রোটিন জাতীয় খাবার কোষের বাইরে পলিপেপটাইড হয় এবং পলিপেপটাইডটা কোষে ঢুকে অ্যামিনো অ্যাসিড হয়ে যায়। কিন্তু স্নেহ জাতীয় খাবার সিলেন্টেরনে কোনো পরিপাক হয় না। স্নেহ জাতীয় খাবার ভেতরে ঢুকে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল হয়। আর এরা কিন্তু সরল শর্করা খায়, এরা কিন্তু স্টার্চ খাইতে পারে না, এরা কিন্তু স্টার্চ শ্বেতসার খাইতে পারে না। এরা কি খায়? সরল শর্করা। এটাও ভেতরে খাদ্য গহ্বরের ভেতর ঢুকে গ্লুকোজ হয়। সো আমি একটু আরেকবার সামারি করি। মনে করো এইটা হলো হাইড্রার সিলেন্টেরন। আমি খুবই সংক্ষেপে ব্যাপারগুলো বলে দিচ্ছি যে এইটুকু মাথায় রাখবা। এটা হচ্ছে সিলেন্টেরন, এটা হচ্ছে কোষ। কোষের ভেতর যে পরিপাক সেটা অন্তঃকোষীয়, কোষের বাইরে যে পরিপাক সিলেন্টেরন এটা বহিঃকোষীয়। তো সিলেন্টেরনে শুধু প্রোটিন খাবার পরিপাক হয় পেপসিন এনজাইম দিয়ে, এখানে পেপসিন এনজাইম দিয়ে, এটা লাগবে না। আর এখানে হচ্ছে ট্রিপসিন ভেতরে। কিন্তু স্নেহ এবং শর্করা এরা সিলেন্টেরনে পরিপাক হয় না, এরা কোষের ভেতর ঢুকে কোষের ভেতর পরিপাক হয়। তার মানে যদি প্রশ্ন করে সিলেন্টেরনে কোন খাবার পরিপাক হয়, উত্তর হচ্ছে প্রোটিন। বুঝতে পারছো? আর একটা জিনিস, হাইড্রা কোন খাবার হজম করতে পারে না? বড় বড় শর্করা মানে স্টার শ্বেতসার, এগুলো হজম করতে পারে না। ওকে, তাহলে দেখো কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? স্টার শ্বেতসার জটিল শর্করা। তাহলে এবার দেখো একটা কথা বলছে, এটা আসছিল পরীক্ষায়, স্নেহ জাতীয় খাবার কোথায় পরিপাক হয়? তাহলে বলো তো, স্নেহ জাতীয় খাবার কি এখানে পরিপাক হয়েছে সিলেন্টেরনে? না, সেটা কোষের ভেতর ঢুকে খাদ্য গহ্বর। এই যে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হলো খাদ্য গহ্বর, তারা খাদ্য গহ্বরে পরিপাক হয়েছে। স্নেহ জাতীয় খাবারগুলো কোথায় পরিপাক হয়েছে? খাদ্য গহ্বরে পরিপাক হয়েছে। ওকে, গ্লুটাথিয়নস, দেখো দুইটা গু আছে, গু ঠিক না, গ্লু আছে। মনে রাখবা হাইড্রার যে খাবার, হাইড্রা একটা জিনিস কেন পছন্দ করে? হাইড্রা যাকে খায় তার দেহ থেকে গ্লুটাথিয়ন ক্ষরণ হয়। অর্থাৎ তোমার শরীরে যদি গ্লুটাথিয়ন থাকে তাহলে হাইড্রা তোমারে খাবে, ব্যাপারটা এরকম। তাহলে এই যে গ্লুটাথিয়ন, তাহলে কোথায় পাওয়া যাবে? গ্লুটাথিয়ন পাওয়া যাবে হাইড্রার খাবারে। তো একটু পর আমরা হাইড্রার খাবার পড়বো, এর মধ্যে হাইড্রার একটা প্রধান খাবারের নাম কি? সাইক্লপস। আমরা খাবার নিয়ে একটু সামনে পড়বো। তাহলে গ্লুটাথিয়নের কাজ কি? সে খাওয়ার প্রতিক্রিয়া জাগায়। আর একটা রাসায়নিক পদার্থ আছে পলিগামা গ্লুটামেট, পরীক্ষায় একবার আসছিল। এটা কোত্থেকে খরিত হয়? আমরা সবাই জানি নেমাটোসিস্ট একটা থলি। তাহলে সবসময় মনে রাখবো থলি থেকে পলি খরিত হয়। তাহলে এটা হচ্ছে খাবারের উদ্দীপনা জায়গায়, আর এটা ক্ষরণ হয় থলি থেকে পলি ক্ষরণ হয়, এটা মনে রাখবো। তাহলে হাইড্রার জনন থেকে যদি বলি, এই যেটা অলরেডি বলছি, যৌন জননের সাথেও সম্পর্কিত কে, অযৌন জননের সাথেও সম্পর্কিত কে? ইন্টারস্টিশিয়াল কোষ। এটা মুখস্থ করে ফেলবা।
হাইড্রার শুক্রাণুর জীবনকাল 24 থেকে 48 ঘন্টা, মানে এই সময়ের মধ্যে কি নিষেক হতে হবে। আর একটা জিনিস মনে রাখবা, আর্কেনটেরন, দেখো নামের মধ্যে এন্টেরন, অন্তর, আর গ্যাস্ট্রো মানে পাকস্থলী। যদি বলে কোন দশায় অন্ত্র তৈরি হয়, তাহলে গ্যাস্ট্রো আর অন্ত্র একই রকম, তাহলে গ্যাস্ট্রুলা দশায় অন্ত্র তৈরি হয়। এটা মানুষের বেলায়ও কিন্তু সেম, মানুষেরও আর্কেনটেরন তৈরি হয় গ্যাস্ট্রুলা দশায়। আমি আর ডিটেলস বলছি না আর্কেনটেরন কি। তাহলে হাইড্রার পরিস্ফুটনের অনেকগুলো ধাপ আছে। আচ্ছা, আমরা কি হাইড্রার খাদ্য বাদ দিয়ে আসছি? আমরা কি হাইড্রার খাদ্য বাদ দিয়ে আসছি? না, হাইড্রার খাদ্য কি সামনে আছে? না থাকলে ওটা আমি অ্যাড করে দিব না, দাঁড়াও। আমরা শেষের দিকে চলে আসছি। হাইড্রার পরিস্ফুটনের ধাপগুলো কি? নিষেকের পর কি হলো? জাইগোট, মরুলা, এই সিরিয়ালটা মনে রাখবা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, আলিনসারে আছে সিস্ট, তারপর হাইড্রোলা। তাহলে হাইড্রার বাচ্চা হাইড্রোলা, সবার শেষে উলা উলা উলা, নামের শেষে লা মানে ছোট। তাহলে এটা আসছে কোত্থেকে? জাইগোট। তাহলে জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, সিস্ট, হাইড্রোলা। মানুষের বেলায় সিস্ট নাই, বাকি সব কিন্তু আছে। এবং এই গ্যাস্ট্রুলা দশায় কি তৈরি হয়? আর্কেনটেরন, যেটা আমরা একটু আগে পড়লাম। এই দশায় কি তৈরি হয়? আর্কেনটেরন তৈরি হয়। মনে রাখবো কিভাবে? অন্ত্র এবং পাকস্থলী। মিথজীবিতা, এটা রিটেনের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। সো হাইড্রার কার সাথে মিথজীবিতা প্রদর্শন করে? কোন হাইড্রা? ক্লোরোহাইড্রা। ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা লিখলাম না, এটার সাথে জুওক্লোরেলা। পরীক্ষায় যখন তুমি জুওক্লোরেলা লিখবা রিটেন, তখন নিচে কিন্তু আন্ডারলাইন করবা, এখানেও তো করবাই। এখন এ কিভাবে উপকার পায়, এ কিভাবে উপকার পায়, এগুলার হেডলাইন তোমরা পড়ে ফেলবা। আমি আর বলছি না, খুব সহজ ব্যাপার, তোমরা জানো। হেডলাইন পড়বা, হেডলাইন পড়বা। চলে আসো শ্রম বন্টন। শ্রম বন্টন দুই ধরনের, কোষীয় শ্রম বন্টন আর কার্যিক শ্রম বন্টন। কার্যিক, মনে রাখবা হাইড্রার যে কোষ পড়লা, যদি কোষ থাকে তাহলে হচ্ছে কোষীয়, তাহলে কোষীয় শ্রম বন্টনে কি থাকবে? কোষ থাকবে। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি হাইড্রার কোর্সিকা যে কাজ করে, এটা কোন শ্রম বন্টন? কোর্সিকা কি কোষ? না, তাহলে এটা কার্যভিত্তিক, তাহলে এটা হচ্ছে কার্যিক বা কার্যভিত্তিক শ্রম বন্টন। আমি যদি বলি হাইড্রার পাদচাকতি কারোর সাথে লেগে থাকে, এটা কোন শ্রম বন্টন? পাদচাকতি কি কোষ? না, তাহলে এটা কার্যভিত্তিক বা অঙ্গভিত্তিক। তাহলে কোষের কাজ হলো কোষভিত্তিক শ্রম বন্টন, আর কোষ বাদে হচ্ছে কার্যভিত্তিক শ্রম বন্টন। মানে কি? এই যেমন আমার হৃৎপিণ্ড একটা কাজ করে, শ্রম মানে কাজ, বন্টন মানে ভাগ করা। আমার এক এক অঙ্গ এক এক কাজ করে, আল্লাহ তাআলা ভাগ করে দিচ্ছে, তোমার কাজ এটা, তোমার কাজ এটা। তো হাইড্রারও আমরা দেখলাম এক এক কোষের এক একটা কাজ। তো কোষ যে কাজ করে তারা কোষীয় শ্রম বন্টন, বাদ বাকিগুলো আঙ্গিক। কোনটি নয় কোষীয়? কোষ বাদ দিয়ে যদি বলে কোনটি কোষীয় শ্রম বন্টন নয়, তাহলে কোষ বাদে যা আছে তাই আনসার। বুঝতে পেরেছো? এমা শেষ। তাহলে হাইড্রার খাদ্যটা লেখো। হাইড্রার খাদ্য মনে রাখবা, শালাডা, এটা মেডিকেলও আসছিল। শালাডা কি করে? ছোট ছোট রুটি ডিম আনে। শালাডা ছোট ছোট রুটি ডিম আনে, এটা মনে রাখবা। হাইড্রার খাবার শালাডা ছোট ছোট রুটি ডিম আনে। সাথে হচ্ছে সাইক্লপস, লাতে হচ্ছে লার্ভা, পতঙ্গের লার্ভা, ডাতে হচ্ছে ড্যাফনিয়া, ছোট ছোটতে ছোট ছোট কৃমি, রোটিতে হচ্ছে রোটিফার, এটা আলিম স্যারের বই আছে রোটিফার, এটা বোর্ড পরীক্ষা আসছিল। ডিমতে মাছের ডিম, আর আনেতে অ্যানিলিডা পর্বের প্রাণী। তাহলে মনে রাখবা হাইড্রা কি খায়? শালাডা ছোট ছোট ডিম আনে, আর হাইড্রা সেটা খায়। অ্যানিলিডা মানে খণ্ডকায়িত প্রাণী। এবং এদের মধ্যে হাইড্রার প্রধান খাবার হলো সাইক্লপস আর ড্যাফনিয়া, এই দুইটা হচ্ছে হাইড্রার প্রধান খাবার। এবং এই দুইটা হলো ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী। সন্ধিপদী মানে আর্থ্রোপোডা, অর্থাৎ এরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। ক্রাস্টাসিয়া হলো এদের শ্রেণীর নাম। তাহলে পরীক্ষা যদি বলে হাইড্রার প্রধান খাবার কি? ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী প্রাণী, এটা অপশনে না থাকলে হয় সাইক্লপস হবে, না হয় ড্যাফনিয়া হবে, যে কোনো একটা থাকবে। দুইটা থাকলে দুইটাই আনসার, দ্বিপদীতে থাকতে পারে। সো ছেলে এবং মেয়েরা অনেক পড়াই হয়ে গেল। আর একটা জিনিস বলবো যে হাইড্রার
কত তাপমাত্রা পছন্দ করে? 20°C তাপমাত্রা হাইড্রার পছন্দ। আর একটা জিনিস মনে রাখবো, বিদ্যুৎ প্রবাহ চালনা করলে হাইড্রা অ্যানোডের দিকে বেঁকে যায়। হাইড্রা অ্যানোডের দিকে বেঁকে যায়। এখন একটা ছোট্ট কথা, হাইড্রা থেকে কোন কোন ছবি পরীক্ষায় আসতে পারে? হাইড্রা থেকে কোন কোন ছবি পরীক্ষায় আসতে পারে? খেয়াল করো, হাইড্রা থেকে ছবি কোন কোন পরীক্ষায় আসতে পারে? ছবি আসতে পারে নেমাটোসিস্ট, নিডোসাইট, চলন, ওই যে লুপিং সমারসল্টিং, আর কোষ। কোষের ছবি এভাবে আসতে পারে, এরকম একটা মনে করো ছবি দিল, এরকম মনে করো একটা ছবি দিল। তাহলে এই চারটা জিনিস তোমরা একটু চিহ্নিত করা শিখবা। সেটা হলো, এইটা সবচেয়ে বড়, এটা পেশি আবরণী কোষ। আর পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে আছে, ইন্টার মানে ফাঁকে, ইন্টারস্টিশিয়াল কোষ। এবং দেখো ইন্টারস্টিশিয়াল কোষ কই আছে? গুচ্ছাকারে আছে। আচ্ছা মনে রাখবা, এটা বাইরের দিক, তাহলে বাইরের থেকে উদ্দীপনা নিবে কে? সংবেদী কোষ। সেটা দিবে কাকে? স্নায়ু কোষ। তাহলে এইটা হচ্ছে সংবেদী কোষ। আর মেসোগ্লিয়াতে আছে, মেসোগ্লিয়াতে আছে কে? স্নায়ু কোষ। এই চারটা লেভেলিং দেবে। এটা হচ্ছে সংবেদী কোষ, এটা হচ্ছে স্নায়ু কোষ। থাকে কোথায়? মেসোগ্লিয়া কোষ, মেসোগ্লিয়ার মধ্যে। নর্মালি এই কোষগুলো থেকে অবস্থান আর কাজ পড়তে হয়। সো ছবি দেখলেই কিন্তু আমরা অবস্থান বুঝতে পারছি এবং নামের মধ্যেই কিন্তু তার কাজ আছে। তাহলে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে কে? সংবেদী। গৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে পাঠায় কে? স্নায়ু। ইন্টারস্টিশিয়ালের কাজ তো জানো, পেশির কাজ কি? পেশির মতো কাজ করা, আবরণ দেওয়া। এবং পেশি আবরণী কোষের এই বাইরের দিকে এক সারি মিউকাস দানা থাকে। তাহলে কোন কোষে মিউকাস দানা থাকে? এই মিউকাস দানার আবার দুইটা কাজ আছে, একটা হচ্ছে কিউটিকল তৈরি, আর একটা হচ্ছে শ্বসনে ভূমিকা রাখা। এবং এখানে দুইটা তন্তু আছে, মায়ো মানে পেশি, নেমাটোডার নিম মানে হচ্ছে সুতা, সেটাকে আমরা বলি মায়োনিম। কোথায় মায়োনিম থাকে? পেশি আবরণী কোষে। এবং এই পেশি আবরণী কোষের দুই পাশে দুইটা ফাঁকা জায়গা বা গহ্বর আছে। সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হলো পেশি আবরণী কোষ। সবচেয়ে বড় কোষ হলো পেশি আবরণী কোষ। এবং পেশি আবরণী কোষ বহিত্বকের পুরো অংশ জুড়ে থাকে, সম্পূর্ণ অংশ জুড়ে থাকে। সো এই ছবিটা তোমার পরীক্ষা আসবে। এটা হলো এপিডার্মিসের কোষ। আর একটা ছবি আসতে পারে গ্যাস্ট্রোডার্মিসের কোষ। মনে করো এটা ছিল মেসোগ্লিয়া, মনে করো এটা ছিল মেসোগ্লিয়া। তাহলে গ্যাস্ট্রোডার্মিসের কোষ কিভাবে আসতে পারে আমি বলি। সেম টু সেম, কিছু কিছু কোষে এরকম ক্ষণপথ থাকবে, আর কিছু কিছু কোষে এরকম কি থাকবে? ফ্লাজেলা থাকবে। আর কিছু কিছু কোষের মাথা এরকম অনেক বেশি ডট 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 থাকবে। আর এই গোল গোলগুলো তো আমরা বুঝেই যাব। আর যে কোষের সাথে এই মেসোগ্লিয়ার কোষের মিল থাকবে, এটা সংবেদী, এটা স্নায়ু, সংবেদী স্নায়ু, সংবেদী স্নায়ু। যখনই দেখবা এরকম ক্ষণপথ, তাহলে এটা ক্ষণপদীয় কোষ। যখনই দেখবে এরকম, তাহলে এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। আর যখনই দেখবে এরকম ডট 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 ডট, তাহলে এটা গ্রন্থি কোষ। তাহলে তোমার আর কোনো ছবি চিনতে হবে না, এতটুকু ছবি মাথায় রাখবা। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ 44 মিনিটের মধ্যে পড়া শেষ করতে পারছি। 44 মিনিটের মধ্যে পড়া আমি শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম 45 থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করব, কারণ এই লাস্ট মোমেন্টে তোমার অল্পের মধ্যে শেষ করতে হবে। এই যে আমি 45 মিনিটে হাইড্রার যে কথাগুলো বলছি, এইটা যদি তুমি আয়ত্ত করতে পারো, এরপর তুমি আরো অনেক কিছু পড়ো, তোমার ব্যাপার। এইটুকু আয়ত্ত করো,